গুড মর্নিং। আজ 29শে মার্চ। আজ আমরা শ্রীনগর থেকে গুলমার্গের দিকে রওনা দেব। আমরা যে হোটেলে আছি সেখান থেকে একটা গাড়ি বুক করে নিয়েছি, আর এই গাড়িটাই আমাদের সাথে থ্রু আউট দ্য ট্যুর থাকবে। তো এই গাড়িটাতেই আমরা রওনা দেব। আর আজকে শ্রীনগরে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ওয়েদার খুবই খারাপ। এইটা আমাদের হোটেলের সামনের রাস্তাটার ভিউ, যে রাস্তাটা চলে গেছে সোজা ডাল লেক। যাই হোক, আর কথা না বাড়িয়ে এবার চলো রওনা দেওয়া যাক। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম গুলমার্গের উদ্দেশ্যে। রাস্তায় বৃষ্টি হচ্ছে এখনো টিপটিপ করে, আর আমার পেছনে আমার বাকি লোকজনরা বসে আছে, 3টি বাচ্চা। এই বাচ্চা 3টিকে নিয়ে ঘুরছি গোটা কাশ্মীর। অ্যাকচুয়ালি এই বাচ্চা 3জনের তেমন বায়না নেই, ব্যাস টাইম মতো একটু ঠিকঠাক খাইয়ে দাও। আর এই ট্রিপে আমি যেহেতু ব্লগ করছি, এই জন্য সবার সামনে সিটে বসার জায়গা পেয়েছি। যাই হোক, রাস্তাটা আপনাদের দেখাই। রাস্তাটা ভীষণ সুন্দর। বৃষ্টি হয়েছে, তারপর আরো যেন মনে হচ্ছে মানে সবুজ, বেশি সবুজ হয়ে গেছে। গুলমার্গে আমাদের যেখানে বুকিং আছে সেটা হচ্ছে জম্মু কাশ্মীর ট্যুরিস্ট ডিপার্টমেন্টের কটেজ, জেকেটিডিসির কটেজ বুক করেছি আমরা। একটা কটেজে 2টো বেডরুম। গুলমার্গ পৌঁছতে আমাদের লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। রাস্তায় একটু ব্রেকফাস্ট করতে পারি। পাউরুটি কলা এনেছো? ওকে, আমার মা বাবা এসেছে যথারীতি। পাউরুটি, কলা, মুড়ি, চিড়ে সব এসেছে, মিষ্টিও এসেছে। এগুলোই মজা অ্যাকচুয়ালি একসাথে বেড়াতে যাওয়া। এখানকার বাড়িগুলোর আর্কিটেকচারটা ভীষণ ভালো লাগছে আমার। কি সুন্দর একটা গথিক ব্যাপার আছে। যাই হোক, এগুলো যাক। পুরো ক্লাউডি ওয়েদার। মেইন রোড দিয়ে যাচ্ছি এখন। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব প্রায় 50 থেকে 52 কিলোমিটার। যেতে সময় লাগে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো। আমরা বেশ সকাল সকালই রওনা দিয়েছিলাম, সকাল 9টা নাগাদ। আপনি এখানে যত তাড়াতাড়ি পারবেন যদি রওনা দিয়ে দেন, তাহলে জ্যামের মুখে পড়তে হয় না। আদারওয়াইজ শ্রীনগরের রাস্তায় কিন্তু বেশ ভালো জ্যাম থাকে। গুলমার্গে এসে পৌঁছলাম। প্রচন্ড ঠান্ডা, 6 ডিগ্রি। আমরা প্রথমে এখানে গন্ডোলা রাইড করব, তারপরে আমরা আমাদের হোটেলে, যেটা কিনা জেকেটিডিসির হোটেল না কটেজ, সেখানে যাব। গুলমার্গে চড়ার আগে এখানে আমাদের স্নো বুট নিতে হবে, স্নো বুট, কোট এটসেট্রা। তো এখানে ওই জন্য আমাদের যিনি ড্রাইভার উনি থামালেন। এখান থেকে স্নো বুট এইসব নেব, নিয়ে তারপর উঠবো। প্রচন্ড ঠান্ডা, সেজন্য একটু চায়ের তো দরকার অবশ্যই। এই ছোট্ট দোকানটায় ঢুকেছি, একটু চা খাবো। চা খেয়ে শরীর গরম করে তারপরে গন্ডোলা রাইড। চারপাশটা সুন্দর, কিন্তু খুব বৃষ্টি পড়ছে, খুবই বৃষ্টি। হ্যাঁ, একদম মেঘে ঢাকা, কিচ্ছু পাহাড় দেখা যাচ্ছে না। এটা একটু মনে হচ্ছে ওয়েদারটা যদি একটু ভালো হতো, খুব ভালো হতো তাহলে। এই আর কি। শ্রীনগরে আমরা তেমন ঠান্ডা পাইনি, একদম হালকা ঠান্ডা। আর এটা এমনি স্টোল নিয়েই হয়ে গেছে। কিন্তু গুলমার্গে কি মারাত্মক ঠান্ডা। গাড়িতে বসতে পারিনি, কারণ গাড়িতে হিটার চলছিল আমাদের।
হ্যাঁ, গাড়ি থেকে যেই নেমেছি পুরো মানে আঙুল টাঙুল জমে যাচ্ছে মনে হচ্ছে। সেজন্য মানে চায়ের খুব দরকার। আমরা চা অর্ডার করলাম, আর একটু আলুর পরোটাও খেতে ইচ্ছে করছে। সেভাবে অতটা ব্রেকফাস্ট করে বেরোইনি। আর চারপাশটা ভীষণ সুন্দর, কিন্তু ওই ক্লাউডি, কি আর বলবো। ওয়েদারের উপর তো কারোর কোনো হাত নেই। একটা যেটা ভালো যে এই ওয়েদারে হয়তো গন্ডোলাটা ক্যান্সেল হবে না। অনেক সময় এখানে বৃষ্টি হলে গন্ডোলা ক্যান্সেল করে দেয়। আমাদের গন্ডোলাটা ফার্স্ট ফেজ অব্দি বুকড আছে। আমরা সেকেন্ড ফেজটা বুক করতে পারতাম, কিন্তু করিনি। কেন কি সঙ্গে মা বাবা আছে, তো শুনেছি সেকেন্ড ফেজটাতে হাই অল্টিটিউড অনেকটা, তো ওখানে শ্বাসকষ্ট হতে পারে। সেজন্য ফার্স্ট ফেজটাতেই আমরা যাব। একটু দানা পানি পড়ুক পেটে, তারপর গন্ডোলা। তিন্নি আর হৃদয় খাচ্ছে আলুর পরোটা। আমরা আমাদের গাড়িতেই ব্রেকফাস্ট করে নিয়েছি। পকোড়া বলেছে। আজকে ওয়েদার খুব ডাল, ফগি ওয়েদার, বৃষ্টিও হয়ে যাচ্ছে সমানে, কিন্তু আমরা তার মধ্যেই আনন্দ করছি, খাচ্ছি, ছবি তুলছি, ভিডিও করছি। কি করবো, পরিস্থিতিকে মানিয়ে নিতে হবে। চাটা ভীষণ সুন্দর। অনেকদিন বাদে চিনি দিয়ে চা খেলাম, খুব হালকা সুগার। আমরা সাধারণত উইদাউট সুগারই চা খাই, কিন্তু পাহাড়ে একটু দুধ চা খেতে ভালো লাগে। ভালো হয়েছে, ভাইয়া বানিয়ে দিয়েছে, খুব সুন্দর। যেমন ভালো পরোটা, তেমনি ভালো চা। এখন আমরা অপেক্ষা করছি একটা পকোড়ার জন্য, মিক্স পকোড়া। আচ্ছা, ব্রেকফাস্টের পরে আমরা একটা দোকান থেকে এখানে জ্যাকেট আর শুজ, মানে স্নো বুট, এগুলো নিলাম। আমাদের জ্যাকেট লাগেনি, আমার আর মায়ের অলরেডি জ্যাকেট ছিল। বাবা আর হৃদয় স্নো জ্যাকেট নিয়েছে, আর আমরা সকলেই বুট নিয়েছি। স্নো বুট ছাড়া এখানে যাওয়া যাবে না। সেসব করে আমরা গাড়িতে গন্ডোলার দিকে যাচ্ছি। গন্ডোলাতে যাওয়ার জন্য এখানে আলাদা গাড়ি নিতে হয়। আপনার যে গাড়িতে আপনি শ্রীনগর থেকে এসেছেন সেই গাড়িটা যেতে দেয় না, কিন্তু আমাদের যিনি ড্রাইভার দাদা আছেন উনি বললেন যে আপনারা চলুন, আমি নিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা হবে না। তো থ্যাঙ্কস টু হিম ফর ম্যানেজিং দিস। আমরা এখন সেদিকেই যাচ্ছি। ওয়েদার ক্রমশই খারাপ হচ্ছে, কিন্তু ঠিক আছে, ওয়েদারের উপর তো হাত নেই, এগোনো যাক। গুলমার্গের গন্ডোলার অফিসটাতে আমরা এসে পৌঁছলাম। এটা এন্ট্রি পয়েন্ট। আমরা বেশ টাইমের আগেই পৌঁছে গেছিলাম, সেজন্য তেমন লাইন পড়েনি বাইরে অন্তত। আমরা এন্ট্রি পয়েন্টটা দিয়ে ঢুকে এগিয়ে গেলাম অফিসের দিকে, যেখান থেকে গন্ডোলাগুলো অ্যাকচুয়ালি ছাড়বে। এইটা হলো গন্ডোলার অফিস গুলমার্গে। এর ভেতর থেকে আমাদের গন্ডোলা রাইডটা হবে। আমাদের টিকিট তো করা আছে। গুলমার্গের গন্ডোলা এক্সপিরিয়েন্স করার জন্য অনলাইন কিংবা অফলাইন দুভাবেই টিকিট কাটা যায়, কিন্তু অফলাইনে টিকিট না কাটাই ভালো, কারণ যেহেতু খুব রাশ থাকে, খুব লাইন থাকে, সেজন্য আপনি সেদিন এসে টিকিট নাও পেতে পারেন। তাই অনলাইনে টিকিট কেটে নেওয়া বেটার। আমরাও অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম। গন্ডোলা এখানে ফেজ 1 এবং ফেজ 2 দুটো ফেজে চলে। ফেজ 1 অর্থাৎ গুলমার্গ টু কন্ডৌরি। কন্ডৌরি হলো প্রায় 3100 মিটার উচ্চতায়। আর ফেজ 2 হচ্ছে কংডৌরি টু আফরাওয়াত, যেখানে আফরাওয়াত প্রায় 4200 মিটার উচ্চতায়। তবে ফেজ 2-তে বয়স্ক এবং বাচ্চা যদি আপনার গ্রুপে থাকে তাহলে না যেতেই বলা হয়, কারণ ফেজ 2-তে হাই অল্টিটিউডের জন্য শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে। আমাদের সঙ্গে যেহেতু মা বাবা ছিল, সেজন্য আমরাও শুধুমাত্র ফেজ 1-এরই টিকিট কেটেছিলাম, অর্থাৎ গুলমার্গ টু কংডৌরি। আমরা এখানে বেশ সকালে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু লাইন দিতে হয়েছিল খুব সামান্য। লাইন কিন্তু বেশ ভালোই এগোচ্ছে, খুবই স্পিডে এগোচ্ছে। আমরা হার্ডলি 10 থেকে 15 মিনিট লাইনে দাঁড়ালাম। আমাদের তো অনলাইনে আগে থেকে টিকিট কাটা ছিল গন্ডোলার, তো কিন্তু শুনেছিলাম যে বেশ নাকি লাইন হয়, লম্বা লাইন, কিন্তু লাইনটা খুব স্মুথ এগোচ্ছে। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে কোন সাইট থেকে আমরা গন্ডোলার টিকিটটা কেটেছিলাম। জম্মু কাশ্মীরের গভর্নমেন্ট সাইট, সেখান থেকে কেটেছি।
সাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো। কিছুক্ষণ লাইনে দাঁড়াবার পর আমাদের গন্ডোলাটাও এসে গেল। আমরা যেহেতু 4 জন ছিলাম আর এক একটা গন্ডোলায় 6 জন করে বসানো হয়, সেজন্য আমাদের সাথে আরেকজন কাপেলও এই গন্ডোলাতেই উঠলেন। আমরা 6 জন এই গন্ডোলাটা চেপে রওনা দিলাম কংজৌরির উদ্দেশ্যে। প্রায় 15 থেকে 20 মিনিট গন্ডোলা চড়ার পরে এসে নামলাম কংডৌরিতে। এখানে যথেষ্ট বৃষ্টি হচ্ছে তখন, আর রাস্তা ভীষণ স্লিপারি, তার উপর চারদিকে বরফ, ভীষণ চলতে কিন্তু অসুবিধা হচ্ছিল। খুব সাবধানে পা ফেলে ফেলে আমরা এগিয়ে চলেছি আর একটু বরফের দিকে। কংডৌরিতে পৌঁছে দেখি এখানে বরফের ওপর অনেক রকম অ্যাক্টিভিটি হচ্ছে, যে কোনো জায়গাতেই যেমনটা হয়ে থাকে আর কি। স্কিইং বা আইস স্কেটিং অনেক কিছুই হচ্ছে। আমাদের সঙ্গে একজন দাদা, একজন গাইড চললেন। তিনি বললেন আমাদের ছবি তুলে দেবেন এবং কিছু রিলসও বানিয়ে দেবেন। সমানে বৃষ্টি হয়েই চলেছে, প্রচন্ড ফগি ওয়েদার, চারপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু আমরা মজা করতে বাকি রাখছি না। বরফ টরফ ছোড়াছুড়ি করলাম, রিলস বানালাম, অনেক কিছু করলাম। এবার আস্তে আস্তে নামবো, রোপওয়ের দিকে যাবো। কংডৌরিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আবার ফেরার পালা। ফেরার পথে গন্ডোলা চেপে একজন স্থানীয় কাশ্মীরি দাদার সাথে গল্প করতে করতে আবার আমরা ফিরে এলাম গুলমার্গে। গন্ডোলা রাইড করে ফেরার সময় এই দিকটা থেকে আমরা বেরোলাম। এখন একটু গাড়ির জন্য ওয়েট করছি, আমাদের গাড়িটা এলে আমরা আমাদের গুলমার্গের হোটেলে যাব।
যেমনটা আগে বলেছি, আজকে আমরা গুলমার্গে জেকেটিডিসি গুলমার্গ ঘাটমেন্টে থাকবো। এখন 12:30 বাজে, আর এখানে লাইনটা দেখুন। আমরা যখন এলাম তখন বাইরে কোনো লাইন ছিল না, এখন বাইরে কত দূর লাইন। আমাদের অ্যাকচুয়ালি সেকেন্ড স্লট বুক ছিল, কিন্তু আমাদের ড্রাইভার বললো স্লটের কোনো ব্যাপার নেই, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতো, যত তাড়াতাড়ি করে নেবেন ততই ভালো। ঠিকই বলেছিল সেটা, খুব ঠিকঠাক টাইমে করে বেরিয়ে গেছি, বেশি লাইন দিতে হয়নি। বেরিয়ে যাচ্ছি এবার এখান থেকে। লাইন ওই পিছন থেকে শুরু হয়েছে, এই ভেতরে গিয়ে ভেতর থেকে সাংঘাতিক লাইন এখন। গুলমার্গে যেখানে গন্ডোলা রাইড করলাম তার থেকে প্রায় 10 থেকে 15 মিনিট ড্রাইভিং ডিস্টেন্সে জেকেটিডিসি গুলমার্গের কটেজগুলো আছে, কিন্তু বুকিংয়ের সময় আমাদের কোনো রকম কটেজ নাম্বার প্রোভাইড করা হয়নি। তাই জন্য রিসেপশনে গিয়ে আগে জিজ্ঞেস করতে হলো যে আমাদের কত নাম্বার কটেজ অ্যালট করা হয়েছে, এবং সেটা জানার পরে আমরা গাড়ি নিয়ে পৌঁছালাম আমাদের কটেজ নাম্বার 906-এ। গুলমার্গে এই জেকেটিডিসির কটেজগুলো এত ছড়িয়ে আছে, মানে এইখান থেকে শুরু করে পুরো রাস্তা জুড়ে ওই অবধি, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় এরকম সাইনবোর্ড লেখা আছে যে কোনটা কত নাম্বার হাট। এইটা যেমন লেখা হাট নাম্বার 907 লেখা আছে, আবার 2 BHK হাট। এই 907 এর পিছনে আছে 908। আমাদের হাট নাম্বার 906। এই সিঁড়িটা দিয়ে গিয়ে এই যে বরফের ওপর দিয়ে যেতে হবে, ওই সবুজটা। রেস্টুরেন্ট যাওয়ার রাস্তাটা মানে বেটার রাস্তা, ওটা দিয়ে নেবে। কেমন লাগছে জায়গাটা? জায়গাটা তো দারুণ। গুলমার্গে চেক ইন করার পরে আমার মা আর বাবা দুটো সোফা দখল করে নিয়েছে। এখানে সুন্দর, মানে আমরা এটাকে এসি হিসেবে ইউজ করি কলকাতায়, কিন্তু এখানে এটা অ্যাজ আ রুম হিটার কাজ করছে। খুব কোজি জায়গাটা, খুবই কোজি। কি গো, কেমন লাগছে? ফার্স্ট ক্লাস। কি প্ল্যান আজকে? আর তো কোথাও যাচ্ছি না গুলমার্গে আমরা। গুলমার্গে আমরা একটা অটো ধরে বাজারে যাব। বাজারে গিয়ে টিপি 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 তোমার কি বক্তব্য? অখণ্ড অবসর, অখণ্ড অবসর। একটা সুন্দর অবসর ফ্যামিলির সঙ্গে কাটাবো, এই আমার অনেক দিনের ইচ্ছা। ভূস্বর্গে এসেছি। ভূস্বর্গ কি সত্যি ভূস্বর্গ? একদম আমার চোখে ভূস্বর্গ। ये জীবনের অনেকটা সময় इस जहाँ पर अगर जन्नत कहीं है तो ये वो यही है, यही है, यही है। বাহ, तो বাড়ির লোকজন যদি এত খুশি হয় তাহলে আর কি চাই বলুন। সত্যি মনে হচ্ছে এই জায়গাটা বুকিং করা সার্থক। এবার দেখি, রুম, একটা কেটল থাকার উচিত। रूम মানে একটু চা খাবো, সেটার জন্য ওই ওদের গ্যাসের ও এরা ইলেকট্রিক কেটল দেয়নি? কেটলটা খুব দেখতে হবে, আমরা কথা বলে নিচ্ছি। রান্নাঘরে নেই, রান্নাঘরে ইলেকট্রিক নেই না। এইটা আমাদের কটেজের পিছন দিকটা, আর এইটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট কাম রিসেপশন যেটা। তো ওরা আমাদের কাছে জিজ্ঞেস করছিল যে কি লাঞ্চ খাবো। আমরা সাধারণ লাঞ্চেরই অর্ডার দিলাম। এখানে না একটু লাঞ্চ অপশন লিমিটেড, হ্যাঁ,
নর্মালি যখনই আপনি কোনো সরকারি জায়গায় থাকেন প্রচুর খাবার অপশন পান, কিন্তু এর আগে যখন ধরুন অন্যান্য স্টেটেও থেকেছি ভালো খাবারের অপশন পেয়েছি। এখানে একটু লিমিটেড, ওই একটাই তরকারি, ভাত ডাল এরকম আর কি। তো আমরা তার মধ্যেই দেখে শুনে অর্ডার দিয়ে দিলাম সাধারণ খাবার আর কি। আজকে আমাদের গুলমার্গে আর কিছু প্ল্যান্ড নেই, আমাদের শুধু গন্ডোলাটাই প্ল্যান ছিল। আর গুলমার্গে সাইট সিইং আছে একটা দুটো, কিন্তু আমাদের ড্রাইভারই বললেন যে খুব একটা সেরকম ওখানে গিয়ে কিছু করার নেই। তো আমরা ভাবলাম গন্ডোলাটা করে এখানে চেক ইন করে আজকে পুরো রেস্ট নেব। রেস্ট মানে একদম চিল করব। ভীষণ সুন্দর জায়গাটা, একটু রিমোট কিন্তু ওয়ার্থ ইট, এভরি পেনি ওয়ার্থ ইট। আমাদের কটেজটা দেখে তো সত্যি একদম মন ভরে গেছে। তবে একটা কথা, এই কটেজটায় ওঠার যে রাস্তাটা সেটা কিন্তু রাস্তা মানে মেন রাস্তা থেকে বেশ কিছুটা সিঁড়ি দিয়ে উঠতে হবে, এবং এখানে যেহেতু স্নোফল হয়েছে আর বৃষ্টিও পড়ছে সমানে, সেজন্য রাস্তাটা ভীষণ পিছল হয়ে আছে। তো বয়স্কদের জন্য একটু চাপের। আমি তো মা বাবাকে নিয়ে এসেছি, তো ভাবছিলাম যে একটু কি বেশি রিমোটে হয়ে গেল জায়গাটা, বাট ওরা ঠিকঠাকই উঠে গেছে, কোনো অসুবিধা হয়নি। যেটা একটা অসুবিধার ব্যাপার মনে হয়েছে, যখন আমরা বুকিং করেছিলাম ওদের ওয়েবসাইট থেকে জেকেটিডিসির, ওরা বুকিং কনফার্মেশনের সময় একটা বুকিং নাম্বার দিয়েছিল, কিন্তু কোনো রকম কটেজ নাম্বার দেয়নি। এবারে এই অঞ্চলটাতে পুরো একটা, এটা পুরো একটা ভ্যালির মতো, হ্যাঁ, এই ভ্যালিটাতে প্রচুর এরকম হার্টমেন্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এক একটা থেকে এক একটা বেশ অনেকটা দূরত্ব। মানে আমাদের যেমন এই হার্টমেন্টটা আছে, ঠিক আছে, এটার পরে যে হার্টমেন্টটা সেটা বেশ অনেকটা দূরে, ওই দিকে অনেকটা। তো ওরা কোথাও মেনশন করেনি যে কত নাম্বার কটেজ আমাদের, সেজন্য আমাদের প্রথমে খুঁজে পেতে একটু অসুবিধা হচ্ছিল। তারপর আর এত ফগ হয়ে গেছে যে আমরা বুঝতেও পারছিলাম না এদের অফিসটা কোথায় বা রিসেপশন রুমটা কোথায়। তো তারপর যাই হোক, আমাদের ড্রাইভার যিনি, তিনি প্রচন্ড এফিশিয়েন্ট, খুবই এফিশিয়েন্ট ড্রাইভার। উনি নিয়ে গেলেন ওদের অফিসটায়, গিয়ে আমরা কথা বললাম, বললো হ্যাঁ হ্যাঁ আপনার তো বুকিং আছে, এত নাম্বার কটেজ, আমাদের কটেজটা হচ্ছে 906 নাম্বার। তো তারপরে বলে দিল, তো সেখান থেকে আবার খুঁজে এলাম। তো আমার মনে হয় প্রথমে মানে এই জিনিসটা যদি একটু কনফার্ম করে দেয় বুকিং এর সময় যে আপনার কটেজ নাম্বার কত, এটা তাহলে একটু ভালো হয় আর কি। বাদ বাকি এই জায়গাটা তো খুবই সুন্দর, কোনো কথা হবে না। আমরা সাধারণই একটা লাঞ্চের অর্ডার দিয়েছিলাম, আমাদেরকে এরকম হটপটে করে দিয়ে গেল। প্রচুর পরিমাণে খাবার দেয় কিন্তু এখানে, ভাত, আলু ভাজা, ডাল, চিকেন, একটা মিক্সড ভেজ আর অমলেট প্রচুর পরিমাণে দিয়েছে। দেখে মনে হচ্ছে রান্নাটাগুলো ভালোই হবে বেশ। লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে আমরা এখন একটু বেরোচ্ছি। কিছু প্ল্যান্ড নেই সেভাবে। এই এখান থেকে আমরা গাড়িটা ছেড়ে দিয়েছি, গাড়িটা এখান থেকে একটু দূরে অন্য একটা ভিলেজে আমাদের ড্রাইভার আজকে থাকবে রাতে। তো এখানে সামনে দিয়ে অনেক টোটো যাচ্ছে, অটো বা টোটো যেগুলো, সেগুলো আবার পর্দাহীন টোটো, হ্যাঁ, মানে দরজা টরজা দেওয়া, কেমন ঢাকা চাপা, দেখিয়েছি অলরেডি শ্রীনগরে আপনাদের। তো যাই হোক, ওরকম একটা টোটো ধরে আমরা যাব একটু গুলমার্গের এই মার্কেট এরিয়াটাতে, দেখবো কি কি আছে না আছে টুকটাক আর কি, এমনি ঘুরতে, জাস্ট ঘরে বসে থাকার তো কোনো মানে নেই, এই আর কি দেখে আসি একটু। আমাদের সাথে একটু ছোটখাটো স্ক্যাম হলো। আমরা আমাদের কটেজ থেকে বেরিয়ে বললাম যে আমরা যাব একটু গুলমার্গ মার্কেট এরিয়াতে, ওইগুলো আমাদের কটেজ, হ্যাঁ, ওই যে সবুজ রঙের ছাদ দেওয়া, এগুলো আমাদের কটেজ। ওখান থেকে জাস্ট এইটুকু নিয়ে এলো, বললো এটাই নাকি গুলমার্গ মার্কেট। এমনি ছড়ানো ছেটানো কয়েকটা দোকান আছে, জাস্ট এইটুকু আসতে আমাদের জন্য একটা 150 টাকা নিল অটোতে। হ্যাঁ, বললাম যে 150 টাকা তো অনেক বেশি হয়ে যাচ্ছে, পায়ে হাঁটা ডিস্টেন্স, এটা আমরা বুঝতে পারিনি প্রথমে, আমাদেরও ভুল, কিন্তু আমরা ভেবেছিলাম যে গুলমার্গ মার্কেটটা একটু অন্যদিকে হবে। যাই হোক, স্ক্যাম হলো এটা। আমাদের যিনি ড্রাইভার তিনি বলছিলেন যে গুলমার্গের লোকজন খুব একটা ভালো না, মানে সবচেয়ে বেশি চিটিং নাকি কাশ্মীরে গুলমার্গেই হয়। তা কিছুটা সত্যিই মনে হলো। এইটা মোটামুটি ওই মার্কেট এরিয়াটা। কয়েকটা দোকানে ঢুকে একটু দাম টাম দেখলাম, এই কাশ্মীরি স্যুট ইত্যাদি,
মোটামুটি রিজনেবলই লাগলো। আমি একটা টুপি কিনেছি, টুপিটা দেখাচ্ছি আপনাদের। যদি আমাদের ড্রাইভার বলেছে যে এখানে কিছু নেবেন না, ও নাকি ভালো ফ্যাক্টরি কোথাও নিয়ে যাবে, সেজন্য আমাদের ইচ্ছে হলেও তেমন কিছু কিনছি না। টুপিটা কিনেছি, একদম 50 টাকা মাত্র দাম এটা। আর এখানে কেনাকাটা কিছু কিছু জিনিস পছন্দ হচ্ছে, কিন্তু কিনছি না, কেন কি আমাদের যিনি ড্রাইভার উনি বললেন যে পহেলগাম থেকে আমাদের শপিং করিয়ে দেবেন, ওই জন্য ইচ্ছে থাকলেও কিছু কিনছি না এখানে। দেখি আর একটু ঘুরে ঘুরে দেখি। এটা দেখো, এটা 40, এটা 46, দেখো বড় বড় সাইজ আছে। আচ্ছা, শিফনের মধ্যে দিয়ে আছে। মা এখানে কুর্তি দেখছে, এগুলো শিফনের মধ্যে টপ দেখছো? এটা দেখো, এটা শিফনের মধ্যে, একটু কালারফুল দেখাও না শিফনের। এটা কালারফুল भी আছে। এগুলো আমার হবে। দোকানটা ইটসেলফ কি কালারফুল না? এগুলো কালারফুল আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখাও। ज्यादा अच्छा है कालरफुल से। ये देखो বাহ, দিস ইজ ভেরি প্রিটি। कालरफुल। আজ সকালে যখন শ্রীনগর থেকে গুলমার্গের দিকে জার্নি শুরু করলাম, তখন বেশ বৃষ্টি পড়ছিল এবং ক্লাউডি ওয়েদার ছিল, কিন্তু আস্তে আস্তে বিকেলের দিকে এখন এই সময়টা মেঘ কেটে গিয়ে গুলমার্গের অপরূপ শোভা আমাদের চোখের সামনে। চারদিকে মেঘমুক্ত আকাশ। আমরা স্থানীয় একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম। যেহেতু আস্তে আস্তে বিকেল নেমে আসছিল এবং আমাদের কটেজে ওঠার রাস্তাটাও তো খুব একটা ভালো না, তাই ভাবলাম এবার দেরি না করে এবার আস্তে আস্তে ফিরে যাই। গুলমার্গে তো আমরা জেকেটিডিসির এই কটেজগুলোতে রয়েছি, 2 বেডরুম কটেজ। এইটা যেমন আমাদের কটেজ, লোকেশন ওয়াইজ এটা খুব সুন্দর, কটেজের ইন্টেরিয়রটা খুব সুন্দর। এখানে রান্না বান্না কিংবা রুম সার্ভিস ফ্যাসিলিটি ভীষণই ভালো। তবে কয়েকটা পয়েন্ট আমার মনে হলো একটু ডিসকাস করা দরকার। স্পেশালি কিছু জায়গা আমার মনে হয়েছে দেয়ার আর স্কোপ অফ ইমপ্রুভমেন্টস, যেগুলো নিয়ে না কেউ আলোচনা করে না। যখনই আমরা ইউটিউবে কোনো ব্লগ দেখি বা এগুলোর কোনো রকম ভিডিওস দেখি, সেগুলোতে মোস্টলি কত ভালো কত সুন্দর এগুলো লেখা থাকে, বাট আমার বেশ কয়েকটা জায়গা খারাপ মনে হলো, যেগুলো আমি একটু বলবো। নাম্বার 1, সেটা হচ্ছে এইখানে আসার রাস্তাটা। এই রাস্তাটা আপনাদের দেখাই, মেন রোড থেকে এই রাস্তাটা এরকম উঠে গেছে, সিঁড়ি দেওয়া নেই, কিন্তু পাথরের অ্যাব্রাপ্ট একটা পাথর রাখা আছে যেটাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করা যেতে পারে। কিন্তু সঙ্গে যদি বয়স্ক কেউ থাকে কিংবা আমাদের জন্যেও ইয়াংদের জন্যেও এই বরফের ওপর দিয়ে হেঁটে আসাটা কিন্তু যথেষ্ট চাপজনক, এবং মানে একটু যদি আপনার পা স্লিপ করে আপনি অনেকটা পড়বেন গিয়ে। তো আমার মনে হয় আসার রাস্তাটা এখানে যথেষ্ট, এখানে ঠিকঠাক সিঁড়ি করা উচিত। ওঠার জন্য কোনো সিঁড়ি নেই এখানে, একদম বরফের উপর দিয়ে হেঁটে হেঁটে উঠতে হবে। আর এই যে পাথরগুলো, একটু বৃষ্টি হলে, মানে আজকে যেমন সকালে বৃষ্টি হচ্ছিল, আমরা যখন এখানে এলাম অনেকবার আমাদের পা স্লিপ করেছে। সুতরাং এখানে যদি আপনি বয়স্কদের নিয়ে আসার কথা ভাবেন, তাহলে অবশ্যই এটা নট রেকমেন্ডেড ফর ওল্ডার পিপল। নেক্সট হচ্ছে, আমরা এর আগে যতগুলোই গভর্নমেন্ট প্রপার্টিজে থেকেছি, হতে পারে সেটা অন্য স্টেটে, যেমন ওড়িশাতে থেকেছি পান্থনিবাসে, কিংবা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও নানা ট্যুরিজম প্রপার্টিতে আমরা থেকেছি, দার্জিলিংয়ে, শান্তিনিকেতনে, সব জায়গায় একটা করে ওয়েলকাম কিট দিয়েছে। তার মধ্যে টুথব্রাশ, টুথপেস্ট, একটা সাবান, একটা শ্যাম্পু, ছোট একটা চিরুনি, দিজ আর ভেরি বেসিক। কিন্তু এখানে সারপ্রাইজিংলি কোনো রকম ওয়েলকাম কিট পেলাম না। আমাদের ড্রাইভারকে যখন আমরা বললাম যে জেকেটিডিসিতে আছি, এটা একটা গভর্নমেন্ট প্রপার্টি, বাট এখানে তো সেরকম কিছু ওয়েলকাম কিট এরকম নেই, আমাদের ড্রাইভার একটা খুব দামি কথা বলেছে। সে বলেছে যে अगर गवर्नमेंट ही नहीं है तो गवर्नमेंट मतलब वेलकाम किट कहाँ से मिलेगा। দ্যাটস ট্রু অ্যাকচুয়ালি। যাই হোক, ওয়েলকাম কিট তো কিছু পেলাম না। আশা করেছিলাম মানে একটা সুন্দর উডেন ওয়াশরুম, কিন্তু সেখানে একটা একটা শ্যাম্পু, একটা বডি ওয়াশ পর্যন্ত দেওয়া নেই, এটা আশা করিনি। বা একটা শেভিং কিট এইটুকু দেওয়ার কথা থাকতো। নেক্সট হচ্ছে, কোনো রকম জলের ব্যবস্থা নেই। ড্রিঙ্কিং ওয়াটার, প্যাকেজ মিনারেল ওয়াটার দেওয়া উচিত, সেই সব দেওয়ার কোনো ব্যাপার নেই, আপনাকে আলাদা করে কিনে খেতে হবে। ঘরে তো 2-4টে কমপ্লিমেন্টারি দেওয়াই থাকে, সেসব কিছু নেই।
নেক্সট হচ্ছে নামকাওয়াস্তে রুম হিটার আছে, বাট এখানে এত প্রবল ঠান্ডা, সেখানে এই কম পাওয়ারের রুম হিটারগুলো অলমোস্ট কিছুই কাজ করছে না। ডাইনিং হলের যে রুম হিটারটা আছে সেটা অনেক বড়, সেটা কাজ করছে, কিন্তু বেডরুমের যে রুম হিটারগুলো সেইগুলো খুব একটা কাজ করছে না। আমি অ্যাকচুয়ালি লিখেছি কি কি বলবো সেইগুলো। নেক্সট হচ্ছে ভীষণ লিমিটেড ফুড অপশন। একটা খুব বাহারি রেস্টুরেন্ট আছে, কিন্তু খাবার দাবার ভীষণ লিমিটেড। আমরা এমন কিছু লাঞ্চের টাইম পেরিয়ে যাওয়ার পর ওখানে যাইনি বা অর্ডার প্লেস করিনি, বাট খুব লিমিটেড, মানে একটাই সবজি হবে, একরকমই চিকেন কারি হবে, এরকম মনে হলো। বাট রান্না খুব ভালো, হোম সার্ভিস খুব ভালো। আর লাস্ট যেটা ভীষণ অবাক লাগলো সেটা হচ্ছে জলের সমস্যা আছে, বাথরুমে একটু জলের সমস্যা আছে, যেটা কিনা স্টিল মানে কিছুটা হয়তো এক্সপেক্টেড এরকম পাহাড়ি প্রপার্টিতে, বাট স্টিল মানে গভর্নমেন্ট প্রপার্টি যেখানে, সেখানে তো এইগুলো একটু ভালো আশা করাই যায়। ওভারঅল যে পরিমাণের টাকা নিচ্ছে, আমাদের যেমন এক রাতের জন্য এই 2 বেডরুম কটেজটা নিয়েছে প্রায় 8,000 টাকার কাছাকাছি, কিন্তু সেই অনুযায়ী বেসিক অ্যামিনিটিসের দেখে কিন্তু এখানে ভালো রকম ল্যাক আছে। তাই আপনারা আসার আগে একটু ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর বুকটা করবেন। গুলমার্গে একটু এদিক ওদিক পায়ে পায়ে ঘুরে আমরা আবার ফিরে এসেছি আমাদের কটেজে। আজ আর আমরা কোথাও বেরোবো না, বেশ সন্ধে হয়ে গেছে এখন ঘরেই থাকবো, একটু রেস্ট করব, মা বাবারও একটু রেস্ট দরকার। কালকে আমরা আবার পেহেলগামের উদ্দেশ্যে রওনা দেব। এখান থেকে পেহেলগাম যেতে প্রায় 3 ঘন্টা মতো লাগবে। আবার কালকে আমরা ব্লগটা শুরু করব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, গুড নাইট।